বোধিসত্ত্ব সেবারে বণিক ঘরে জন্মেছিলেন। বণিক ঘরে জন্মালে ব্যবসা তো করতেই হবে। সেই সূত্রে তাকে গ্রাম থেকে গ্রামান্তরে যেতে হয়। এরকম এক গ্রামেই তার সঙ্গে আলাপ হয় একজন সচ্ছল গ্রামবাসীর। আর সেখানেই তিনি দেখেন এক সাধুকে। আজকে এই সাধুকে নিয়েই গল্প। সেদিন সবে সেই গৃহস্থ বাড়ি এসেছেন। গৃহস্থর সঙ্গে ব্যবসার কথা বলছেন। এমন সময় দেখেন গেরুয়া বসনধারী একজন সাধু হাতে এক টুকরো খড় নিয়ে হাজির। ব্যাপারটা বোধিসত্ত্বের সামনেই ঘটল। সাধু আসলে এই গ্রামে বেশ কিছুদিন হলো এসেছে। জাট জুট সাধুকে দেখে এই সচ্ছল গৃহস্থ ভক্তিতে গদগদ হয়ে গ্রামের একই প্রান্তে একটা কুটির বানিয়ে দিয়েছিল। সাধু সেখানেই থাকত। এই গৃহস্থ সজ্জন সেবায় প্রতিদিন দুপুর সন্ধ্যায় খাবার দিয়ে আসত। খাবার দিয়ে ধূপ চন্দন জেলে সাধুকে প্রণাম জানিয়ে আসত। এভাবে বেশ চলছিল। কিন্তু একদিন সাধু এই গ্রাম ছেড়ে চলে যেতে চাইলে গৃহস্থ তাকে অনেক অনুরোধ করল, দয়া করে যাবেন না, আমাদের সেবায় কি আপনি তুষ্ট হননি? তবুও সে থাকতে চাইল না। সাধুর এক কথা, সাধু সন্ন্যাসীরা এক জায়গায় কখনো আটকে থাকতে পারে না। আমরা এক জায়গায় থেকে গেলে তো ধীরে ধীরে গৃহস্থ হয়ে যাব। এরপর একটা ছাগল পোষার ইচ্ছে জাগবে। ছাগল হলে গরু, গরু হলে জমি চাই, জমি মানে চাষবাস, তারপর বউ চাই, ছেলে বুলে চাই, শেষে ঘোরতর সংসারী হয়ে যাব। তা সংসারীর বড় লোভ হয়, সাধুদের লোভ থাকতে নেই, সেজন্য এক জায়গাতে থাকতেও নেই। এইসব বলে সাধু সত্যি সত্যি রওনা দিয়েছিল। গৃহস্থ এই গ্রামের শেষ সীমানা অবধি এগিয়ে দিয়ে এসেছিল। এখন আবার আসছে কেন? তাহলে কি গৃহস্থর কোনো দোষ ত্রুটি হয়েছে? কে জানে। গৃহস্থ তটস্থ। বণিক রূপী বোধিসত্ত্ব বসে আছেন দাওয়ায়। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সাধু বাবা। সাধু এক গাল হাসি ছড়িয়ে বলল, তোমার ব্যবহারে, তোমার আতিথেয়তায় আমি মুগ্ধ, আমি খুবই প্রীত। আমি ফিরে এলাম অন্য কারণে। ভুল তোমার হয়নি, গৃহস্থ ভুল হয়েছে আমারই। এই যে এক টুকরো খড় আমার বেখেয়ালে আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা গৃহস্থর কোনো জিনিস সঙ্গে নিয়ে যেতে পারি না। তাই কোথায় ফেলে দেব, সেজন্যই ছুটে এলাম। যার জিনিস তাকে দিয়ে যাই। বলে খড়কুটোটা গৃহস্থর হাতে তুলে দিল। গৃহস্থ তো ভেবেই পায় না এমন নির্লোভ মানুষও এ জন্মে হয়। ভক্তি ভরে প্রণাম করতেই সাধু ফিরে যেতে চাইল। সাধু বলল, তার দরকার হবে না, আমি নিজে চলে যেতে পারবো, তুমি তোমার কাজ করো। বোধিসত্ত্বের দিকে একবার আর চোখে তাকিয়ে সাধু যে পথে এসেছিল সেই পথেই হাঁটতে শুরু করে। বোধিসত্ত্ব তো এই দৃশ্য দেখে তাজ্জব। সে ভাবল, একটা খড়কুটো তাও ফেরত দিতে এসেছে, কেমন যেন সাধুটা। এমন সময় পাশের গ্রামের একজন এসে এ গ্রামের সবাইকে সাবধান করে দিল, গতকাল আমাদের গ্রামের জমিদার বাড়িতে ডাকাতি হয়েছে, সবগুলো সোনার মোহর নিয়ে ডাকাতিরা চলে গিয়েছে। আজকালের মধ্যে এই গ্রামে ডাকাতি হতে পারে। সোনার মোহরের কথা শুনে গৃহস্থর তৎক্ষণাৎ মনে পড়ে গেল তারও তো কিছু সোনার মোহর আছে। এই গ্রামে ডাকাতি হওয়া মানে তার ঘরেই ডাকাতি হবে, কারণ গ্রামের মধ্যে অপেক্ষাকৃত ধনী সেই। বোধিসত্ত্বকে সে বলল, এমনিতে আমার ভয়ের কিছু নেই, ডাকাতির খবর তো বেশ কিছুদিন ধরেই চলছে। আজ এই গ্রামে নয়তো ও গ্রামে। ডাকাতির সম্ভাবনার কথা মাথায় রেখেই আমার সমস্ত মোহর একটা থলেতে ভরে সেই সাধুর কুটিরে
মাটি খুঁড়ে খড় চাপা দিয়ে আগে থেকেই রেখে এসেছি। এখন সাধু বাবা চলে যেতেই চিন্তা হচ্ছে, সাধু থাকলে তো ওখানে ডাকাতরা ঘেঁষতো না, কারণ ওখানে কিছু পাবে না। এখন ডাকাতরাই না ওই ঘরের দখল নিয়ে নেয়। এই কথা শুনে তো বোধিসত্ত্বের চোখ কপালে। তিনি গৃহস্থকে সঙ্গে সঙ্গে তাড়া দিলেন, ওঠো ওঠো, চলো যাই সাধুর সেই পর্ণকুটিরে। দুজনে তো ছুটতে ছুটতে গ্রামের এক প্রান্তে গাছগাছালির পাতায় ছাওয়া অপূর্ব দেখতে সেই কুটিরে প্রবেশ করে। মেঝে পাতা বিচালি সরিয়ে দেখে শুধু গর্ত। মোহর কোথায়, থলে কোথায়? গৃহস্থ তো দু চোখ বেয়ে জলের ধারা নামছে সমানে। আমার সারা জীবনের সঞ্চয়, দুটো ছেলে আমার, ওরা বড় হচ্ছে, ওদের জন্যই সঞ্চয়। গুরুকুলের পাঠ শেষ হলে ইচ্ছে আছে ওদের বাণিজ্যে লাগিয়ে দেব, দুজনকেই সঞ্চয় সমান অংশ দিয়ে দেব। আয় আয় আয়, এ কি হলো আবার? বলে কপাল চাপড়াতে শুরু করে দিল গৃহস্থ। বোধিসত্ত্ব দেখলেন এ তো মহা মুশকিল, এখন কালক্ষেপ করার সময় নেই, সাধুরা এখনো অনেক দূর যেতে পারেনি, চলুন চলুন। সাধু নিয়েছে মোহরের থলি, কিছুতেই যেন মন মানতে চাইছে না। সাধুর মতো নির্লোভ মানুষ যে আর হয় না। দেখলে না, খড়কুটোটি পর্যন্ত ফেরত দিয়ে গেল। খোঁজ একবার নেওয়া যেতেই পারে, এই বলে দুজনে ছুট ছুট ছুট। হঠাৎ পিছন ফিরে এদের দেখে সাধুরা ছুটতে শুরু করে দিল। সামনেই ছিল নদী, বালির চড়ায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধু, আর নদীর পার বেয়ে ছুটছে গৃহস্থরা। কিন্তু বোধিসত্ত্বের সঙ্গে দৌড়ে পারবে কেন? পাড় ভেঙে লাফ দিয়ে ধরল সাধুকে। সাধুর জটা জুটো খুলে এলো তৎক্ষণাৎ হাতের মুঠোয়। তারপর ঝাঁকাঝাঁকি করতেই কোমর থেকে বেরিয়ে পড়ল থলে, থলে ভর্তি মোহরও। বোধিসত্ত্ব বললেন, ভণ্ড সাধু, এক্ষুনি খুলে ফেল গেরুয়া কাপড়, এই কাপড় পরার অধিকার তোমার নেই। বলে এক ধাক্কায় ভণ্ড সাধুকে নদীতে ফেলে চলে এলো তারা। গৃহস্থ বলল, তুমি না থাকলে মোহরগুলো ফিরে পেতাম না। বোধিসত্ত্ব বললেন, হাতে করে ওই খড়কুটো দেখেই আমার সন্দেহ হয়েছিল, এ আসল সাধু নয়, ভণ্ড। অতি বিনয় এবং অতি সাধু সাধু ভাব দেখানো মানেই সাধু নয়। এদের থেকে দূরে থাকাই ভালো, সাবধানে থাকা ভালো। তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম, গেরুয়া বসন পড়লেই প্রকৃত সাধু হওয়া যায় না, বা গেরুয়াধারী মানেই প্রকৃত সাধু নয়। Thank you.